আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। গোটা দেশের মানুষের মন ভারাক্রান্ত। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমানও বলা যেতে পারে, যেটি বিধ্বস্ত হয়েছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে গিয়ে, এবং যেখানে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। আমি যখন কথা বলছি একেবারে নির্ভরযোগ্য সূত্রের হিসেব অনুযায়ী সংখ্যাটা ৩১, আহতের সংখ্যা প্রচুর শতাধিক, এবং এই মৃতের সংখ্যা, নিহতের সংখ্যা এটা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও অনেকের মধ্যেই এই ধারণা আছে যে প্রকৃত সংখ্যাটা আসলে প্রকাশ করা হচ্ছে না, যে কোনো কারণেই হোক। দুর্ঘটনা ঘটতেই পারে, সবার মন খারাপ, কিন্তু এরই মধ্যে দু একটা ভালো খবরও চাপা পড়ে যায়। আমি দুর্ঘটনার প্রসঙ্গে বলবার আগে অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দলকে, যারা সাফ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের জাতির সম্মান করবার মতো, গর্ব করবার মতো, আনন্দ করবার মতো দিন খুব বেশি আসে না, কিন্তু ফুটবলে বাংলাদেশের মেয়েরা যে অবদান রেখে চলেছে, যে পারফরমেন্স দেখাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা, সেটা নিঃসন্দেহে আমাদের জাতির জন্য গৌরবজনক। এবং আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই গৌরবের অংশীদার হওয়া উচিত। রাষ্ট্র, সরকার, আমাদের প্রাইভেট সেক্টরের তাদের সাহায্য করা দরকার, তাদের পারফরমেন্স যেন আরও উন্নত হয়, তারা যেন আরও সম্মান বয়ে আনতে পারে। এবং নারী দলের, এই অনূর্ধ্ব নারী ফুটবল দলের সকল খেলোয়াড় এবং কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাই। যে দুর্ঘটনার কথা আমি বলছিলাম, বা আমরা সবাই জানি, দুর্ঘটনাটি মর্মান্তিক এই কারণে যে একেবারেই বাচ্চা বাচ্চা শিশুরা জীবন দিয়েছে, এবং যারা আমাদের ভবিষ্যৎ, যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করি। সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য আমাদের সমবেদনা। একইভাবে যারা আহত হয়েছেন তাদের অনেকেই হয়তো আর স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবেন না, এবং আহতদের অনেকেই হয়তো আসলে বেঁচেও থাকবেন না, যদি আমরা চাই সবাই বেঁচে থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক। আমি যেটা বলেছিলাম, এটাকে একটা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নেওয়া যেতে পারে, যে দুর্ঘটনা আসলে ঘটতেই পারে, দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখা উচিত। কিন্তু একই সঙ্গে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হচ্ছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা, এবং এই দুর্ঘটনা যেন সামনে আর না ঘটে, বা সংখ্যাটা যেন কমে আসে, সেই দিকে নজর দেওয়া। এই এয়ারক্রাফটের কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল? আমরা শুনেছি আইএসপিআরের বরাত দিয়ে বলা হয়েছে সেরকম একটা ত্রুটির কথা জানা গেছে, কিন্তু অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষে, এবং তদন্ত করেই আসলে এই বিষয়ে জানা যাবে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কি, যেহেতু প্রথমবারের মতো তিনি একা ফ্লাই করছিলেন, একটু নার্ভাস ছিলেন, হতে পারে, নাও হতে পারে, কারণ আমি বিশ্বাস করতে চাই তার প্রশিক্ষণটা খুবই যথাযথ ছিল। এবং আমরা এটাও শুনেছি যে তিনি চাইছিলেন যেখানে জনসমাগম নেই, যেখানে মানুষ নেই, সেরকম জায়গায় আসলে বিমানটিকে নিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটলে যেন একটা খোলা জায়গায় ঘটে, যেখানে মানুষজন ক্যাজুয়ালিটি কম হয়, সেই চেষ্টাটাও তিনি করেছিলেন। এই বিমানটি আমরা জানি এটা চীনে নির্মিত একটি বিমান। কেউ খুব প্রশ্ন তুলতে পারেন চীনা প্রোডাক্ট নিয়ে, যে তার নির্ভরযোগ্যতা, তার সক্ষমতা, তার স্থায়িত্ব কতটা ঝুঁকিমুক্ত, এই প্রশ্ন কেউ তুলতে পারেন। সেটাও আসলে খতিয়ে দেখা দরকার এইসব ক্ষেত্রে। সবচেয়ে বড় যেটা দরকার বোঝা, সেটা হচ্ছে যে এই ঘটনার পরে রেসপন্সটা কি সরকারের দিক থেকে,
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দিক থেকে, নাগরিকদের দিক থেকে সরকারের দিক থেকে নানা রকমের চেষ্টা আমরা দেখছি, এবং এটাও আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার তহবিলের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, প্রায় আধ ঘন্টা পরে সেটা মানুষের সমালোচনার মুখে নামিয়ে ফেলা হয়েছে যে এইটুকু করার সক্ষমতা কি সরকারের নেই, যে ক্রাউড ফান্ডিং করতে হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এটা বুঝতে খুব সমস্যা হবার কথা ছিল না যে এসএসসি পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার করা সম্ভব কিনা পরীক্ষা বা চালু রাখা, কেননা যেই শিক্ষায়তনটিতে এই দুর্ঘটনা ঘটেছে সেখানকার শিক্ষার্থীরাও পরীক্ষার্থী, কিন্তু সেটা অনেক বিলম্বে আমরা দেখলাম ঘোষণাটা, যেমন 24শে জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হচ্ছে। ইতিমধ্যে এটাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আমরা খুব দেখেছি, তারা ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছেন। সচিবালয়ের মুখে এই বিক্ষোভ এবং নানা জায়গায় এই বিক্ষোভ আমরা দেখেছি। তো কেমন যেন সব কিছু একটা এলোমেলো অবস্থার মধ্যে আছে। এবং এই বার্নিংয়ের ক্ষেত্রে কিছু কিছু উদ্যোগ আমরা এর আগে দেখেছি, কিছু স্পেশালিস্ট হসপিটালও করা হয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণে বাংলাদেশে যেই পরিমাণ দুর্ঘটনা ঘটে এবং মানুষের পোড়া ঘটনা যত ঘটে, সেই অনুপাতে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা ততটা প্রস্তুত না, এটা আমরা কিন্তু বারবার বোঝা যাচ্ছে। কাজে এই জায়গাটি তো আমি মনে করি আমাদের মনোযোগ দেওয়া দরকার। সব মিলিয়ে এক ধরনের একটার পর একটা ঘটনা আমরা লক্ষ্য করছি রাজনীতি এবং সমাজে ঘটে যাচ্ছে, যে কোনটা ছেড়ে আসলে কোনটা আলোচনা করা উচিত সেটা বুঝে ওঠা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এলোমেলো অবস্থাটা এই কারণে যে সরকার আসলে বেশ কিছু ক্ষেত্রেই তার দুর্বলতার প্রকাশ নানা ক্ষেত্রে নানাভাবে দেখাচ্ছে, এবং তার পারফরমেন্স আসলে একেবারেই শূন্যের কোঠায় এসে, যদিও কথায় কথায় আমরা দেখলাম এই প্রেক্ষিত একজন উপদেষ্টা বলছেন যে সব দাবি মেনে নেওয়া হবে। সব দাবি মানার মধ্যে কোনো কৃতিত্ব আসলে নেই। যৌক্তিক দাবি মানতে হবে, যেটা যৌক্তিক নয় সেটা মানবেন না, এটাই হওয়া উচিত। কিন্তু আসলে সরকারের সব কিছুই এলোমেলো। যেমন গতকালকেই আমি যখন আমার এই ব্লগটি রেকর্ড করছিলাম তখন আসলে দুর্ঘটনাটি ঘটেনি, তাহলে হয়তো সেই প্রসঙ্গে আমি কথা বলতাম। অনেক কথা বলেছি, যেখানে বিএনপির প্রসঙ্গ, জামাতের প্রসঙ্গ, জামাতের সমাবেশের প্রসঙ্গ আমি তুলেছি। আপনাদের কারো কারো স্মরণ থাকবার কথা যারা গতকালকে ভিডিওটি আমার দেখেছেন বা শুনেছেন। আমার বলতে গিয়ে আমার বলা হয়ে ওঠেনি, কিন্তু সিগনিফিক্যান্ট জামাতের সমাবেশের একটা বড় দিক যে জামাত প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, সেই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত সমাবেশ করেছে। এবং সেটা এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রশাসন যন্ত্র সেই সমাবেশ করবার অনুমতি দিয়েছে। আমরা কেউ যখন বলেন যে এই সরকার আসলে মুক্তিযুদ্ধকে কিভাবে আন্ডারমাইন করা যায় বা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে কীভাবে মুছে ফেলা যায়, সেই প্রক্রিয়ার মধ্যে বা সেই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এই অভিযোগ করাটা বোধহয় খুব একটা অমূলক বা অযৌক্তিক হবে না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানকে দেখলাম, তিনি বলছেন যে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া জন্যে বা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য কোনো মহল সরকারের ঘাড়ে বন্দুক রেখে কাজ করছে। তিনি যথার্থ বলেছেন, তবে আমি একটু যোগ করতে চাই, শুধু কোনো মহল কাজ করছে এটা বলা একটু কম বলা হবে। সরকারও বা সরকারের একটা বড় অংশ আসলে এর সঙ্গে যুক্ত। এবং এসব যখন ঘটছে, প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট থাকুন কিংবা না থাকুন, তিনি এর দায় আসলে এড়াতে পারেন না। আমরা দেখছি যে ঐকমত্য কমিশন তার কাজ চালিয়ে যাচ্ছে। গতকালকে শুনছিলাম ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ বলছেন যে এ মাসের মধ্যেই আসলে
তিনি আশা করেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করলে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। আজকেও দেখলাম একটি সংবাদে, আমি জানি না কতটা যথার্থ, যে আরও দু একদিন যদি বেশিও লাগে তাহলেও তিনি মনে করেন যেটা করা উচিত, শেষ করা উচিত এবং হয়তো সম্ভব হবে। আমি এখন পর্যন্ত আসলে নিশ্চিত নই যে ঐকমত্য প্রতিষ্ঠা কতটা করা সম্ভব হবে। আমি জুলাই সনদ বা এই জাতীয় সনদ নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে খুব একটা আশাবাদী নই যে এখানে কতটা ঐকমত্য প্রতিষ্ঠা করা যাবে। এবং আমি দেখছি বা আমার যেটা মনে হচ্ছে যে নানা ক্ষেত্রে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের বিষয় নিয়ে যে দেন দরবার, এখন শেষ পর্যন্ত ব্যবসায়ীদের শরণাপন্ন হলেন সরকার, কিন্তু আগে কেন হলেন না? আগে কেন? মানে এত ক্ষুদ্র চিন্তা নিয়ে কিভাবে একটা সরকার চলতে পারে আমি জানি না, যেটার সঙ্গে দেশের ভাগ্য, জনগণের ভাগ্য, অর্থনীতি জড়িয়ে আছে। এবং একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে এই যে সরকারের ব্লেসিং প্রাপ্ত বা সরকার যাদের দ্বারা আশীর্বাদ পুষ্ট বা যাদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা বেশি, তারা নানান দাবি, প্রতিদিন সকালে বিকালে নানান দাবি, নানান বক্তব্য দিয়ে আসলে পুরো পরিস্থিতিটাকে ঘোলাটে করতে চাইছেন এবং নির্বাচনটিকে বিলম্বিত করতে চাইছেন। কিন্তু আসলে বাংলাদেশের সামনে, বাংলাদেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকট এবং আন্তর্জাতিক বা কূটনৈতিক যে সংকটগুলো আছে, এগুলো মোকাবেলার জন্য একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এটি ভালো নির্বাচন আয়োজন করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। আমি সমাধান নির্বাচনের বাইরে আর কোনো কিছুতেই আপাতত দেখি না। এটা আপনার পছন্দ হোক কিংবা না হোক, এটাই হচ্ছে বাস্তবতা। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।